আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা সবগুলো শিডিউল নিয়ে আলোচনা করলাম। বাকি আছে এখন হচ্ছে এসআরওর মাধ্যমে যে এক্সামশন। প্রত্যেক বছর একটা কমন এসআরও হয়, প্রত্যেক বছর কি একটা কমন এসআরও হয় এক্সামশনের। এই বছর যেটা আছে সেটা হচ্ছে এসআরও নাম্বার 160/2025। এছাড়া কমন এসআরও ছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ, বিভিন্ন বিজনেস সেগমেন্ট ওয়াইজ আলাদা করে এক্সামশনের এসআরও হতে পারে। যেমন জাহাজের বিজনেসের ক্ষেত্রে হতে পারে, যেমন আমাদের ওই যে ফ্রিজ, এসি, মোবাইল, এগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা এরকম বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা এসআরও হয়। সেটা একরকম। আরেকটা হচ্ছে ইন জেনারেল। এই ইন জেনারেল এসআরওটা প্রত্যেক বছর এক একটা এসআরও দিয়ে আসে, যেটা আগের বছরটাকে বাতিল হয়, নতুন এই বছর যেন আবার একটা শুরু হয়। এই বছরটা হচ্ছে 160। এই এসআরওতে আমরা বলেছিলাম যে টোটাল কয়টা টেবিল থাকে? 5টা টেবিল থাকে। কয়টা? পাঁচটা। 5টা টেবিল থাকে। এবং সেখানে আমরা দেখাইছিলাম সামারিতে, মনে আছে কিনা দেখেন, যে শুধুমাত্র টেবিল 2 তে 2টা স্টেজের কথা বলা আছে, আর বাকি সবগুলোতে একটা একটা করে স্টেজের কথা বলা ছিল, রাইট? এই দেখেন, টেবিল 1 হচ্ছে কি আমদানি পর্যায়। আমদানি পর্যায়ে গুডসের লিস্ট। এটা কিসের লিস্ট? এই দেখেন, রক, লবস্টার, এগুলো হচ্ছে গুডস। তাহলে ইম্পোর্ট স্টেজে এক্সেমশন, এসআর এর মাধ্যমে এক্সেমশন হয়েছে, সেগুলার লিস্টটা এখানে দেওয়া আছে। ওকে। কার এখান থেকে সাউন্ড আসছে একটু মিউট করবেন, মিস্টার রাকিবুল হাসান? তাহলে ইম্পোর্ট স্টেজে এসআরওর মাধ্যমে এক্সামশন যেসব গুডস দেওয়া আছে, সেটা লিস্ট হচ্ছে এইটা, এই টেবিল 1-এ। দেন টেবিল 2-তে হচ্ছে ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং স্টেজ, যে আমরা দেখবো। এই যে দেখেন কি আছে, আমদানি ও উৎপাদন পর্যায়ে। তাহলে এইখানে যেসব, যেমন এই যে দেখেন শুকনা মরিচ, এই শুকনা মরিচ ইম্পোর্ট করার ক্ষেত্রে এক্সেপশন দেওয়া হয়েছে। শুকনা মরিচ ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সেপশন দেওয়া হয়েছে, কিন্তু সাপ্লাই স্টেজে কি নাই, এক্সেপশন নাই। ওকে। টেবিল 2টাই হচ্ছে ব্যতিক্রম, যেখানে 2টা স্টেজের কথা বলা আছে। এছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে একটা মাত্র স্টেজ। টেবিল 3-তে কি আছে? এই যে টেবিল 3 শুধুমাত্র উৎপাদন পর্যায়ে এই গুডস গুলোর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং স্টেজে শুধুমাত্র এক্সাম্পশন দেওয়া আছে। টেবিল 3-তে যা আছে এটা শুধু ম্যানুফ্যাকচারিং স্টেজে। এই যে প্যাকেটকৃত তরল দুধ, পানি, মাঠা, এগুলো তো আমরা খাই সবাই, নাকি স্যার? আমরা যে লিকুইড দুধ কিনি প্যাকেট, সেগুলা ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সাম্পশন দেওয়া আছে, কিন্তু সাপ্লাই স্টেজে নাই, ইম্পোর্ট স্টেজে নাই। ওকে। তারপর হচ্ছে টেবিল 4, সেটা হচ্ছে গুডস সাপ্লাই স্টেজ। এখানে টেবিল 4 আর 5 বাকি আছে। এই দেখেন, এটা হচ্ছে টেবিল 4। যেসব সার্ভিসের ক্ষেত্রে এক্সাম্পশন দেওয়া আছে, সেগুলো এখানে লেখা আছে। এই দেখেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ক্ষেত্রে কোন কোন ধরনের হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রে এক্সাম্পশন আছে। দেখেন, যেসব হোটেলগুলো হচ্ছে অস্থায়ী হোটেল, যেমন মতিঝিলে অস্থায়ী টেবিল চেয়ার দিয়ে বসে না স্যার, জি যেগুলার স্যার। যেগুলার যেগুলার হোটেল সালাদে, রাইট, যেগুলার নির্দিষ্ট কোনো ওয়াল নাই, বিদ্যুৎ ফ্যান বিহীন, তারপর হচ্ছে 2টার বেশি লাইট নাই, এই ধরনের হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রে কি হবে না, ভ্যাট হবে না। ওকে। তারপর দেখেন কোল্ড স্টোরেজ, এর ক্ষেত্রে ভ্যাট নাই। ছাপাখানা, ছাপাখানার ক্ষেত্রে কোনগুলা? পুস্তক, সাময়িকী, ছাত্রছাত্রীদের শিক্ষামূলক দ্রব্যাদি মুদ্রণের কাজে ব্যবহৃত হয়, এরকম ছাপাখানার ক্ষেত্রে ভ্যাট নাই। প্রিন্টিং এর উপর ভ্যাট আছে আমরা সবাই জানি, কিন্তু এই ধরনের প্রিন্টিং এর উপর ভ্যাট নাই। এই কয়টা
যারা এই ধরনের স্কুল বইপত্র যারা ছাপায় তাদের ক্ষেত্রে কি নাই, ব্যাট নাই। এই যে দেখেন, নর্মালি প্রকিউরমেন্ট প্রোভাইডার হলে তাদের উপর ভ্যাট আছে, কিন্তু প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে যদি এই যে নিচের এগুলো সার্ভিস সাপ্লাই দেয়, তাহলে সেগুলোর ক্ষেত্রে ভ্যাট এক্সেম্পশন আছে এসআরওতে। এই যে দেখেন, সে যদি এগুলো সাপ্লাই দেয়, এগুলো এক্সেম্পশন আছে। পরিবহন ঠিকাদার, কৃষক সেবা প্রদানকারী কর্তৃক শুধুমাত্র খাদ্যশস্য। তাহলে আমরা এখানে শিখছিলাম কি স্যার, ফার্স্ট শিডিউলে মনে আছে যে যারা পণ্য পরিবহন সেবা দেয় তাদের ক্ষেত্রে ভ্যাট নাই, তবে যারা পরিবহন ঠিকাদার তাদের ক্ষেত্রে ভ্যাট আছে, মনে আছে স্যার? জি স্যার। জি স্যার। কিন্তু এখানে এসে দেখেন এই পরিবহন ঠিকাদারের মধ্যেও যারা খাদ্যশস্য পরিবহন করে তাদের ক্ষেত্রেও এক্সেপশন দিয়েছে। এটা হলো এসআরওর মাধ্যমে দিয়েছে। কিসের মাধ্যমে দিয়েছে? এছাড়াও মাধ্যমে স্যার। এসআরওর মাধ্যমে। পার্থক্যটা বুঝছেন? ওইখানে জি। পণ্য পরিবহনের ক্ষেত্রে পরিবহন ঠিকাদারটা এক্সেপশন ছিল না, কিন্তু এসআরওর মাধ্যমে এসে বলছে শুধুমাত্র কিসের ক্ষেত্রে, খাদ্যশস্য পরিবহন করে এমন পরিবহন ঠিকাদার যদি হয় তাহলে ভ্যাট নাই। ক্লিয়ার স্যার? জি স্যার। এরপর এই যে ভূমি বিক্রয়কারী, কারা? আমি আপনি। কিন্তু যদি কি হয়, ল্যান্ড ডেভেলপার হয়, তাহলে স্যার আছে। আচ্ছা রাইট। এই যে এইটা ইম্পর্টেন্ট, এটা সবাই জানা দরকার এই অংশটুকু ভাড়ার জন্য। অফিস স্পেস বা স্থান স্থাপনা ভাড়ার ক্ষেত্রে এটা জানতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যদি ফ্যাক্টরি হয়, কি হয় আপনার, ভ্যাট রেজিস্টার্ড বা অ্যানলিস্টেড কোন ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে যদি কি ফ্যাক্টরি হয়, কারখানা হয়, সেই ক্ষেত্রে ওই ফ্যাক্টরির ভাড়ার উপর কি হবে না, ভ্যাট হবে না। ভ্যাট হবে না, ভ্যাট এক্সেম্পটেড। তাহলে ফ্যাক্টরি ভাড়ার ভ্যাট এক্সেম্পটেড, যারা ম্যানুফ্যাকচারার তাদের ফ্যাক্টরি ভাড়ার ভ্যাট এক্সেম্পটেড। ক্লিয়ার? জি স্যার। দেন হইলো এছাড়া অন্য যে কোনো কাজে, আবাসিক কাজ বাদ দিয়ে, তাহলে আবাসিক হইলে সেটার উপর ভ্যাট হবে না, কিন্তু যদি বাণিজ্যিক জন্য হয় তাহলে ভ্যাট হবে। তবে সেই ক্ষেত্রে 150 স্কোয়ার ফিট পর্যন্ত। কত? 150। আপনি যদি একটা অফিস বা একটা দোকান ভাড়া নিলেন, যেটার ভাড়া নিচ্ছেন সেটার স্পেসের হচ্ছে 150 স্কোয়ার ফিট এর মধ্যে, তাহলে সেটার উপর ভ্যাট হবে না। 120 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট, 140 স্কোয়ার ফিট, এটার উপর কি হবে না, ব্যাট হবে না ভ্যাট স্যার। হবে। তাহলে 150-এর উপরে গেলে ভ্যাট হবে, 150 পর্যন্ত থাকলে ভ্যাট হবে না। আর যদি আবাসিক উদ্দেশ্যে কোনো ভাড়া দেন, তাহলে আবাসিক উদ্দেশ্যে ভাড়ার ক্ষেত্রে কি হবে না, ভ্যাট হবে না। তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি সেবা, আপনার সফটওয়্যার বিজনেস আছে, ঠিক আছে, আইটি এনাবল সার্ভিস আছে, এগুলোর ক্ষেত্রে এই যে 99.10 সার্ভিস এর আওতায় যারা পড়েন তাদের ক্ষেত্রে সফটওয়্যার কোম্পানির অফিস স্পেসের ভাড়ার উপর ভ্যাট হয় না, বিডিএস করতে হয় না। কথা বুঝতে পারছেন? এটার উপর ভ্যাট হবে না। তারপর হচ্ছে নারী উদ্যোক্তা শোরুম, নারী উদ্যোক্তার শোরুম যদি হয় তাহলে সেটা শোরুমের ভাড়ার উপর ভ্যাট হবে না, নারী উদ্যোক্তা শোরুমের ভাড়ার উপর ভ্যাট হবে না। এখন নারী উদ্যোক্তা বলতে কি বুঝায়? কোম্পানি ব্যতীত, কি ব্যতীত, কোম্পানি কোম্পানি ছাড়া, ব্যতীত। কোম্পানি ছাড়া প্রপার্টনারশিপ, পার্টনারশিপ, তাই না? এরকম বিজনেস যদি জি। হয় সেইখানে 50%-এর অধিক যদি নারী কি হয় সেটার মালিকানা থাকে, যেমন পার্টনারশিপ যদি হয় 3 জনের পার্টনারশিপ, 2 জন নারী, তাহলে কি 50% বেশি হলো না কম হলো স্যার? 3 জন মালিকের মধ্যে 2 জন নারী, তাহলে কি 50% বেশি হলো না কম হলো নারী? স্যার বেশি হলো। বেশি হলো। তাহলে সেই ক্ষেত্রে তাদের যদি বিজনেসের কোনো শোরুম থাকে, সেই শোরুমের ভাড়ার উপর কি হবে না, ভ্যাট হবে না। এবং এই শোরুমের বলতে কি বুঝাবে সেটা এখানে বলে দিয়েছে। শোরুম অর্থ ব্যবসায়ী কর্তৃক পরিচালিত ব্যবসার স্থান, এমন কোন জায়গা, প্রদর্শনী কেন্দ্র, পণ্য প্রদর্শন বিক্রির জন্য রাখা হয়, যেমন গাড়ির শোরুম, ইলেকট্রনিক শোরুম, হ্যাঁ, পোশাকের শোরুম, বুটিক শোরুম, এরকম। শোরুম হিসেবে যদি কোনো ভাড়া নেওয়া হয় নারী উদ্যোক্তার বিজনেসের ক্ষেত্রে, এবং সেটা যদি নারী উদ্যোক্তার বলতে বুঝাবে যে 50%-এর মালিকানা, বেশি মালিকানা নারীর থাকবে, তাহলে সেটাকে নারী উদ্যোক্তা বুঝাবে। এবং সেই ক্ষেত্রে শোরুমের ভাড়ার উপর কি হবে না,
এটা উঠে গেছিল স্যার, পিডিএস হবে না। কি এটা কি স্যার উঠে গেছিল না, শুনছিলাম স্যার এটা কি যেন এই একটা। জুবায়ের, উল্টা পাল্টা কথা বললে মান সম্মান সব যাবে। এটা উঠে যায় না, এটাকে এখানে আগে কি ছিল, এই জায়গাটায় ব্যাখ্যাটা ক্লিয়ার ছিল না, নারী উদ্যোক্তা বলতে কি বুঝায় আর শোরুমের ব্যাখ্যা ছিল না, কথা বুঝতে পারছি? আচ্ছা স্যার ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট হ্যাঁ, আসছে। স্যার এরকম ব্যাখ্যা দেওয়া উচিত স্যার, মানে আমরা আসলে কনফিউশনে পড়ি স্যার, এটা ভালো করছে এ- স্যার। হ্যাঁ, ভালো করছে। এখন এইটা এখন সমস্যা হয়েছে, ভালো করছে তো 25 সালে আইসা, কত সালে আইসা? স্যার 25 সালে আসে 25 সালে আইসা। এখন এতদিন মনে করেন আমার আমার একটা ক্লায়েন্ট, তার একটা ব্যাটের মামলা আমি কাজ করতেছি, এই সেম জায়গায় এসে আটকে গেছে, নারী উদ্যোক্তা শোরুম। এখন তারা বলছে যে তোমার এটা নারী উদ্যোক্তা না, কেন? তোমার এটা কোম্পানি, এই জন্য তোমার। আসলে তো তাই, এই যে নারী উদ্যোক্তা কোম্পানি হলে নারী উদ্যোক্তা হবে না, রাইট? কোম্পানি ব্যতীত বলছে, তাহলে কি জি আমারটা স্যার। নারী উদ্যোক্তার মধ্যে পড়বে? না স্যার। পড়বে না। না। এখন দিছে আটকায় কমিশনারেটে। আমার কথা হলো, ভাই তুমি তো বলছো নারী উদ্যোক্তার মধ্যে পড়বে না, কথা সত্য, সব ঠিক আছে। তুমি যেদিন থেকে আইন করবা সেদিন থেকে না সত্য। তুমি আইন করছো 25 সালে, আমার মামলা তো হলো 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সালের ঘটনা, 25 সাল, 22 সালের ঘটনা, 23 সালের ঘটনা। তুমি 25 সালে আইসা না এটার ব্যাখ্যা দিছো, তখন তো এটা ব্যাখ্যা ছিল না, তাহলে পিছনে তুমি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবা, তাই না? স্যার আপনার আপনার কথাটাকে আমি একটু স্যার মানে যুক্ত করি, সেটা হচ্ছে এই যে ব্যাংক গুলো স্যার, আমি এরকম কোম্পানি পেয়েছি স্যার, যে কোম্পানিতে হচ্ছে চেয়ারম্যান হচ্ছে নারী, এবং হচ্ছে ওর বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে নারীর সংখ্যা বেশি। সেক্ষেত্রে তাকে নারী উদ্যোক্তার যে লোনটা আছে স্যার, মানে কম রেটে, হ্যাঁ ওই প্রণোদনা লোন স্যার, ব্যাংক কিন্তু সেটা প্রোভাইড করছে স্যার। মানে এখানে বলছে কোম্পানি ব্যতীত, কিন্তু ওই ক্ষেত্রে তো কোম্পানির মধ্যেই মানে অধিকাংশ বা চেয়ারম্যান হচ্ছে মহিলা, এই জন্য তারা আবার নারী উদ্যোক্তার লোন দিয়েছে স্যার। বুঝলাম, তা আমার কথা হলো, আপনি তো এটা যে নারী উদ্যোক্তার মধ্যে পড়বে না কোম্পানি, এটার ব্যাখ্যা দিচ্ছেন আপনি হলো 2025 সালে আইসা। তাহলে আমি 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সালে তখন তো এটা ব্যাখ্যা দেন নাই। তখন তো আমি নারী উদ্যোক্তা বলতে আমার 70% নারী যারা ডিরেক্টর, হ্যাঁ, ওনার। তাহলে আপনি জি জি কেন স্যার। এটাকে বলবেন না? এই নিয়ে একটা লাগছে। এরপর হইলো শোরুম, তখন শোরুমের ব্যাখ্যা ছিল না, শোরুমের কি ছিল না, ব্যাখ্যা ছিল না। ব্যাখ্যা ছিল না। এখন আমার যে নারী উদ্যোক্তা, যে ব্যবসা, তার হচ্ছে বিউটি পার্লার, কি বিউটি পার্লার। বিউটি পার্লার। এখন বলছে না ঠিক আছে, তোমার এটা কোম্পানি, এটা বুঝলাম, এটা পিছনে, কিন্তু তোমার এটা শোরুম না। তাহলে যদি শোরুম না, তোমার তো ওই সময় শোরুমের সংজ্ঞা দেওয়া ছিল না, তুমি সংজ্ঞা দিছে এখন। তাহলে এখন আইসা বলতেছে যে আমার এটা বিউটি পার্লার শোরুমের মধ্যে পড়বে না, তাই? তখন তো আর স্যার কি স্পেসিফিক করে নাই, তখন তো সবই তাহলে তার মানে হচ্ছে স্যার শোরুমের মধ্যে পড়বে, বিষয়টা তো এরকম হওয়া উচিত স্যার। এই নিয়ে আর কি মামলা চলতেছে এখন। আমি আজকে 2 মাস, 3 মাস হয়ে গেছে আমি হিয়ারিং দিলাম। এ, তারা আবার একটা আমার কথা শুনে, তারা এখন আবার কি করছে, আর একটা কমিটি করে দিছে। এই কমিটি কাজ করতেই আছে, হ্যাঁ। তো ব্যাপারটা হলো এটা, তাহলে এখানে স্যার ব্যাটার ট্রেডিং মামলার আপিল ট্রাইব্যুনাল সবই তো আছে স্যার, এর কি মানে হাইকোর্ট রেফারেন্স হয় স্যার ব্যাটার হয়, মামলায়, হয়, মানে জানি না। হয়, হয়, হয়। জি স্যার। তো এখানে টেবিল 5 হচ্ছে গুডস এর সাপ্লাই স্টেজে বা ট্রেডিং স্টেজের ক্ষেত্রে যেগুলা এক্সেমশন দেওয়া আছে। তাহলে তরল দুধ, তাহলে এখানে তরল দুধ কি আছে, ট্রেডিং স্টেজে এক্সেমশন দেওয়া আছে, তাই না? মধু, প্রাকৃতিক মধু, 2.5 কেজি পর্যন্ত মোরগ বা টিনজাত জাতীয়, তার মানে বাল্ক মধু 2.5 কেজির উপরে সাইজ হইতে হবে, 5 কেজি, 10 কেজি, 50 কেজি এরকম সাইজে যদি হয় সেক্ষেত্রে এক্সেমটেড। কিন্তু 2.5 কেজি নিচে, 2.5 কেজি পর্যন্ত, 1 কেজি প্যাকেট, 2 কেজি প্যাকেট, হাফ কেজি প্যাকেট, 2.5 কেজি প্যাকেট, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি সেটা ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। কথা বুঝতে পারছি স্যার? এই যে দেখেন ফ্রুটস, যারা ফলের ব্যবসা করে ভ্যাট আছে। না স্যার। স্যার এটা যদি মানে প্যাকেটজাত হয় তখন স্যার, কোনটা? ওই যে তাজা ফল যেটা বললো স্যার, তো আর আর কিছু ব্যাখ্যা দেয় নাই স্যার, মানে বলছে তাজা ফল। ফ্রুটস, মানে ফ্রুটস তাজা এর ফল উপর যদি প্যাকেটে প্রক্রিয়াজাত আর না যদি প্যাকেট, প্রসেস ফুড হয়, এটা যদি হ্যাঁ। ফ্রেশ ফুড হয়, তাজা, হ্যাঁ, হুম। এইটার ক্ষেত্রে ফ্রুটস হইলেই ব্যাট হবে না। কিন্তু যদি আপনার এটা প্রসেস ফুড হয়, ফুড থেকে আপনি জুস করছেন, এই করছেন, সেই করছেন, সেগুলা সেটা হবে না। ডিরেক্ট আচ্ছা। ফুডস যেগুলা, সেগুলো ডিরেক্ট। হুম। এই হইলো আমাদের এসআরওটা, দেখেন এসআরওটা কত বড়,
25 পেজ। এসআরও ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটার ক্ষেত্রে কন্ডিশন থাকে, এসআরও শেষের দিকে যে কন্ডিশন থাকে, কোথায় থাকে? এসআরও শেষের দিকে কন্ডিশন থাকে। আসেন দেখেন কন্ডিশন দেখেন, এই যে দেখেন এখানে কি বলছে, 24 সালে যে এসআরওটা ছিল সেটাকে বাতিল করছে, আর 25 সালে এটা কবে থেকে কার্যকর শুরু হবে? 2রা জুন স্যার। জুন থেকে। দেখেন এসআরও করছে নতুন করে, তার তো এটা কার্যকর হওয়ার কথা জুলাইয়ের 1 তারিখ থেকে ফিসকাল ইয়ার অনুযায়ী, তাই না? কিন্তু সেটা আগে অ্যাপ্লিকেবল করেছে কবে থেকে? জুন থেকে। তাহলে ওখানে সে বলে দিবে যে কবে থেকে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? এই যে এই জায়গাটা খেয়াল করেন, বলছিলাম যে লাস্টে এসে কি থাকবে? কন্ডিশন শর্ত থাকবে। থাকবে। হুম। এই এসআরওর মাধ্যমে এক্সাম্পশন হইলে শর্ত থাকবে, এই যে এখানে বলে দিছে কি আপনার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, এই কাস্টমস এর নিয়মগুলো পালন করতে হবে, না পালন করলে আপনার কি, এবং আপনার যে এক্সাম্পশন সেটা কার্যকর থাকবে না। কিন্তু ফার্স্ট শিডিউলে কি এরকম কোনো কন্ডিশন ছিল? না স্যার। না। তাহলে এসআরওর মাধ্যমে যখন দেখবো কোন ধরনের এক্সাম্পশন, আমরা এসআরওর লাস্টে গিয়ে কন্ডিশনটা দেখবো। অনেকে কি করে লিস্টের মধ্যে নাম দেখে চুপচাপ বসে থাকে, কিন্তু ওই কন্ডিশন গুলো পড়ে না, লাস্টে কন্ডিশন না পড়লে দেখা যায় যে এটা কমপ্লাই হয় না, পরে এক্সাম্পশন পাবে না, তাই না? জি স্যার। তাহলে আমরা ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, থার্ড শিডিউল এবং এসআরও মাধ্যমে এক্সাম্পশন, এই কয়টা জিনিসগুলো সামারি আমরা পড়েছিলাম, এখন প্র্যাকটিক্যালি দেখলাম। মাথায় কিছু ঢুকছে না ঢুকে নাই? জি স্যার ঢুকছে। আর এইগুলো তো স্যার আমাদের প্র্যাকটিক্যাল জীবনে সব থেকে বেশি মানে কাজে লাগে স্যার। আচ্ছা, ওকে। এখন যেগুলো আলোচনা করব এটা হচ্ছে ভ্যাট আইনের কিছু সংজ্ঞা, ডেফিনেশন। কি ডেফিনেশন? এটা সেকশন 2 তে থাকে ডেফিনেশন গুলো, সকল আইনেই ডেফিনেশন গুলো সেকশন 2 তে থাকে। এই ভ্যাট আইনের কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন আমরা এখানে নিয়ে আসছি। তো ভ্যাট আইনের ডেফিনেশন গুলো বইতে যেভাবে আছে সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি। কিভাবে আছে? অ্যালফাবেটিক্যালি, সরে সরে ক খ এভাবে সিরিয়ালি আসছে, যেহেতু বাংলা আইন। কিন্তু আমাদের বোঝার জন্য অ্যালফাবেটিক্যালি পড়লে সিকোয়েন্সটা মিল থাকবে না, সেই জন্য আমরা বোঝার জন্য যেভাবে সিকোয়েন্স দরকার টার্মিনোলজি অনুযায়ী সেভাবে সাজাই দিছি। দেখেন প্রথম আমাদের ডেফিনেশন কত নাম্বার? 24 নাম্বার। কত নাম্বার ডেফিনেশন? 24। পরেরটা কত নাম্বার? 94। তাহলে কোনো সিরিয়াল মিল আছে? না স্যার। কিন্তু আমরা যেটা করেছি এটা হচ্ছে ট্রানজাকশন বা এটার মুড, এটা যেভাবে চলে নেচারটা, ফ্লো একের পর এক যেভাবে সাজায় আসে সেভাবে আমরা এটা সাজাই দিচ্ছি যাতে এটা বুঝতে সহজ হয়। প্রথম ডেফিনেশন হচ্ছে ট্যাক্স। ভ্যাট আইনে কর বলতে কি বোঝায়, ট্যাক্স বলতে কি বোঝায়? ভ্যাট আইনে ট্যাক্স বলতে বোঝায় তিনটা জিনিসকে, ভ্যাট, টার্নওভার ট্যাক্স আর সাপ্লিমেন্টারি ডিউটি। দেখেন তো, ভ্যাট, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, এখানে কোথাও কি অ্যাডভান্স ট্যাক্স বা আগাম কর লেখা আছে স্যার? না স্যার। নাই। তাহলে যদি না হয় তাহলে আমাদের কাছ থেকে আগাম কর কেন কেটে রাখে, রাইট? জি আদায় করে না ইম্পোর্ট স্টেজে আগাম কর, জি অ্যাডভান্স স্যার। ট্যাক্স। ভ্যাট আইন অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স কোন ধরনের ট্যাক্স না, অ্যাডভান্স ট্যাক্স কোনো ট্যাক্স না, না ট্যাক্সের ডেফিনিশনই পড়ে না। তাহলে আগাম কর কোনো কর না, আগাম কর কি কোনো কর না। না। তাহলে কেন নিচ্ছে? নিচ্ছে হচ্ছে কমপ্লায়েন্সের জন্য। কিসের জন্য? কমপ্লেক্স। কমপ্লায়েন্সের জন্য। আমাদের দেশে দেখা যায় যে ইম্পোর্টাররা ইম্পোর্ট করে এনে এরপর বিক্রি করে ভ্যাটের রিটার্ন সাবমিট করে না, ভ্যাট দেয় না ঠিক মতো। সেই জন্য গভর্নমেন্ট চিন্তা করলো যদি ইম্পোর্ট স্টেজে আমি তার কাছ থেকে আগাম কর হিসেবে একটা টাকা কেটে রাখি, আদায় করে নেই, পরবর্তীতে সে যদি রিটার্ন সাবমিট করে কমপ্লায়েন্স করে তাহলে সেটা সে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বেনিফিটটা নিতে পারবে, ফেরত নিতে পারবে, রাইট? জি স্যার। তাহলে আগাম কর কোনো কর না, রাইট? জি তাহলে কর বলতে কি বুঝাবো? ট্যাক্স ল অনুযায়ী ভ্যাট, টার্নওভার ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, এই তিনটাকে বুঝাবো। অথবা এই তিনটা রিলেটেড কোনো এরিয়া থাকলে, ফাইন পেনাল্টি থাকলে, ইন্টারেস্ট থাকলে সেগুলোকে বুঝাবো। ওকে, জি তাহলে অ্যাডভান্স ট্যাক্স কোনো ট্যাক্সের ডেফিনিশনের মধ্যে পড়বে না, রাইট? ভ্যাট আইনে আমরা কি শিখলাম? যে আমরা যদি কোনো কিছু সাপ্লাই করি তাহলে ভ্যাট, মনে করেন আমি একটা জিনিস আমার কাছে আছে, আমি এটা কাউকে সাপ্লাই করি না, আমার কাছেই আছে, তাহলে কি ভ্যাটের কোনো ইম্প্যাক্ট আছে? আছে স্যার? আমি একটা গুডস কিনছি, কিনে আমার জি কাছে স্যার। রাখছি, একটা গাড়ি কিনে আমার কাছে রাখছি,
আমি এটা আরেকজনের কাছে ডেলিভারি করি নাই, তাহলে গাড়িটা যে আমার কাছে আছে, থাকা যতদিন আমার কাছে থাকবে, 10 বছর, 50 বছর, 100 বছর, ব্যাটারি আর কোনো ইস্যু আছে? না স্যার। নাই। কিন্তু যখনই আমি গাড়িটা আমার কাছ থেকে আরেকজনের কাছে সাপ্লাই দিয়ে দিব, হ্যান্ড ওভার করে দিব, ট্রান্সফার করে দিব, তাহলে কি হয়ে যাবে? তখন ব্যাট ভ্যাট হবে। তাহলে ভ্যাট কখন হবে? সাপ্লাইয়ের উপর। কিসের উপর? সাপ্লাই ভ্যাট হবে সাপ্লাইয়ের উপর। তাহলে কিসের সাপ্লাই? সাপ্লাই বলতে কি বোঝায়? সরবরাহ বলতে কি বোঝায়? সরবরাহ বলতে, সাপ্লাই বলতে বোঝায় গুডস, ইমুভেবল প্রপার্টি, সার্ভিস, এই তিনটাকে অথবা এই তিনটার সমন্বয়ে কোনো কিছুকে বুঝাবে। তাহলে কি কি সাপ্লাই কে বুঝাবে? গুডস, ইমুভেবল প্রপার্টি অথবা সার্ভিস, অথবা এই তিনটার সমন্বয়ে কোনো কিছু যদি আমি সাপ্লাই করি, এই জায়গাটা একটু বুঝার বিষয় আছে। হ্যাঁ, তাহলে সাপ্লাই করলে ভ্যাট হবে। তাহলে সাপ্লাই কি? সাপ্লাই করলে গুডস, ইমুভেবল প্রপার্টি, সার্ভিস, অথবা এই তিনটা সমন্বয়ে কোনো কিছু বা দুইটা সমন্বয়ে কোনো কিছু, রাইট? জি স্যার। ওকে, এখন আমাদের এখান থেকে শিখতে হবে। তাহলে তাহলে আমরা সাপ্লাইয়ের মধ্যে আন্ডার পেলাম কি? গুডস পেলাম, ইমুভেবল প্রপার্টি, সার্ভিস পেলাম। তাহলে গুডস বলতে কি বোঝাবে এটা জানা দরকার, ইমুভেবল প্রপার্টি বলতে কি বোঝাবে সেটা জানা দরকার, সার্ভিস বলতে কি বোঝাবে সেটা জানা দরকার। তাহলে দেখেন 94 এর পরে সেজন্য আমরা সরাসরি 60 তে গেলাম, আবার 101 এ গেলাম, 99 এ গেলাম। তাহলে এটা কি আমার টপিক ওয়াইজ সিরিয়ালি মিলতেছে, নাকি আমি জিগজ্যাগ যাচ্ছি? টপিকের সাথে মিলতেছে, রাইট? এখন দেখেন বলছে যে গুডস যদি সাপ্লাই করি তাহলে সেটা সাপ্লাই হবে। তাহলে গুডস বলতে কি বোঝায় সেটা আমাকে জানা লাগবে। গুডস বলতে হচ্ছে যে যেই কোনো ট্যানজিবল অ্যাসেট, যেই অ্যাসেটকে আমরা টাচ করতে পারি, কি করতে পারি? যে কোনো অ্যাসেটকে, যেটাকে আমরা কি করতে পারি, যে কোনো জিনিস যেটাকে আমরা টাচ করতে পারি। একটা ল্যাপটপ টাচ করা যায়? স্যার, জি স্যার। টাচ করা যায়। করা যায়। একটা বিল্ডিং, একটা বিল্ডিং, জি স্যার, ট্যানজিবল অ্যাসেট তো। ওকে, কোনো অসুবিধা নাই। একটা গাড়ি টাচ করা যায়। তাহলে টাচ করা যায় এমন কোনো কিছু, এমন কোনো পণ্য, এমন কোনো গুডস বা যেটা, এমন কোনো অ্যাসেট, যেটাই বলেন না কেন, যেগুলোকে আমরা টাচ করতে পারি, ট্যানজিবল অ্যাসেট। কি? ট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট বললে শেষ না, ট্যানজিবল মুভেবল অ্যাসেট, ট্যানজিবল মুভেবল অ্যাসেট। আমি তিনটা এক্সাম্পল দিছিলাম, একটা দিলাম ল্যাপটপ, একটা বললাম বিল্ডিং, আর একটা বললাম গাড়ি, রাইট? এর মধ্যে দুইটা হচ্ছে ল্যাপটপ এবং গাড়ি হচ্ছে ট্যানজিবল মুভেবল বডি, টাচ করা যায় এবং মুভ করা যায়, রাইট? কিন্তু বিল্ডিং কি মুভ করা জি যায়? স্যার। না স্যার। না স্যার তাহলে বিল্ডিংটা হচ্ছে ট্যানজিবল ইমুভেবল প্রপার্টি। কি? জি স্যার। তাহলে স্পর্শ করা যায় এবং মুভ করা যায় এরকম যদি হয় তাহলে গুডস। স্পর্শ করা যায় এবং মুভ করা যায় এরকম হলে কি হবে? গুডস হবে। আর স্পর্শ করা যায় কিন্তু মুভ করা যায় না, তাহলে সেটা হলে ইমুভেবল প্রপার্টি। বুঝতে পারছি কিনা স্যার? ল্যান্ড, বিল্ডিং, ফ্লাইওভার, তাই না, এগুলা, জি স্যার। ব্রিজ, কালভার্ট, এগুলো হচ্ছে ইমুভেবল প্রপার্টি। এখন তাহলে ট্যানজিবল মুভেবল প্রপার্টি গুডস হবে নরমালি। ব্যতিক্রম হচ্ছে এই যে মাঝখানে লাল কালার করা, আদার দেন। আদার দেন সকল ট্যানজিবল মুভেবল প্রপার্টিকে আমরা কি বলবো? গুডস বলবো, এক্সেপ্ট শেয়ার, স্টক, সিকিউরিটি আর মানি। টাকা, টাকা কি টাচ করা যায় স্যার? করা যায়। মুভ করা যায়? টাকা মুভ করা যায় জি স্যার। তাহলে যদি টাচ করা যায়, মুভ করা যায়, তাহলে তো এটা গুডসের মধ্যে পড়ার কথা। কিন্তু বলছে যে গুডসের মধ্যে এই কয়টা জিনিস পড়বে না। কি কি পড়বে না? শেয়ার, স্টক, সিকিউরিটি এবং মানি। এই চারটা জিনিস কিসের মধ্যে পড়বে না? গুডসের মধ্যে পড়বে না স্যার। ক্লিয়ার? তাহলে এই জন্যই ওই যে ব্যাংকে টাকা রাখতেছি, এফডিআর করতেছি, সেই জন্য ভ্যাট হচ্ছে না। তাহলে টাকার ট্রানজাকশনের কারণে কি হবে না? ভ্যাট হচ্ছে না। শেয়ার বেচা কেনার কারণে ভ্যাট হচ্ছে না কেন? এই যে শেয়ার, এগুলো গুডসের মধ্যে পড়তেছে না, রাইট? জি স্যার। ওকে, দেন বাকি রইল কি? সার্ভিস। সার্ভিস কি? গুডস আর ইমুভেবল প্রপার্টি বাদ দিয়ে পৃথিবীতে বাকি যা আছে সব কি সার্ভিস। তাহলে এখানে বলছি যে সার্ভিস বলতে বুঝাবে গুডস, ইমুভেবল প্রপার্টি এবং মানি। গুডস, ইমুভেবল প্রপার্টি এবং মানি, টাকা, এই তিনটা ছাড়া পৃথিবীতে বাকি যা আছে সব কি সার্ভিস। সার্ভিস। ক্লিয়ার? গুডস, ইমুভেবল প্রপার্টি এবং টাকা, এই তিনটা ছাড়া পৃথিবীর বাকি যা আছে সবগুলোকে আমরা সার্ভিসের ক্যাটাগরিতে ফেলবো। ক্লিয়ার? জি স্যার।
জি স্যার। জি স্যার। এখানে বলছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে কি বোঝায়, এটা বলছে যে রেগুলার ও কন্টিনিউয়াস বেসিসে আমরা যেসব বিজনেস পরিচালনা করার জন্য যেসব কর্মকাণ্ড করে থাকি সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। এর মধ্যে এটা সহজভাবে মনে রাখার জন্য কোন কোন জিনিসগুলো ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না, এটা মনে রাখলে সহজ। এটা কি? যেমন আপনি যে কোম্পানিতে চাকরি করেন এমপ্লয়ি হিসেবে, আপনি আপনার সার্ভিসটা দিচ্ছেন, সেটা কি ভ্যাট হয়? আজকে বললাম না একটু আগে, ভ্যাট হয় না যে? না স্যার। হয় না। হয় না। এখানে বলতে যে একজন এমপ্লয়ি তার এমপ্লয়ারকে যে সার্ভিস দিচ্ছে সেটা ইকোনমিক অ্যাক্টিভিটির আওতায় পড়বে না, ইকোনমিক অ্যাক্টিভিটির আওতায় পড়বে না। ওকে। এরপর বলছে যে আপনার কেউ যদি কোম্পানির ডিরেক্টররা, কয় ধরনের ডিরেক্টর হয় স্যার কোম্পানিতে? কিছু ডিরেক্টর আছে যারা বোর্ড অফ ডিরেক্টর হিসেবে কোম্পানিতে মিটিং করে, মাসে একটা দুইটা যায় মিটিং এ হাজিরা দেয়, আর একটা রিমিউনেশন পায়, তাই না? অনারিয়াম পায়, বোর্ড মিটিং এর অ্যাটেন্ডেন্স ফি পায়, 8,000, 10,000, 20,000 টাকা পায়। তাহলে এটা হচ্ছে যারা বোর্ড মিটিং এ জয়েন করছেন, মিটিং এর রিমিউনেশন বা অনারিয়াম, সেটার উপর ভ্যাট হয়। কিন্তু যেই সব ডিরেক্টররা এমপ্লয়ীদের মতো ফুল টাইম সময় দিচ্ছেন, যেমন ম্যানেজিং ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, অমুক ডিরেক্টর, তমুক ডিরেক্টর, যারা ফুল টাইম এমপ্লয়ীদের মতো সার্ভিস দিচ্ছেন, তাদের সার্ভিসটা কি হবে না? ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার হবে না। যদি এটা ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কনসিডার হইতো তাহলে তো সেটার উপর ভ্যাট হইতো। ভ্যাট হইলে জি স্যার এটা এই যে সম্মানী স্যার, এখন মনে করেন আমি আমার প্রতিষ্ঠানে মনে করেন স্যার আপনাকে আমরা নিয়ে আসলাম স্যার, আপনি আমাদের একদিনের জন্য আমাদের একটু ভ্যাটের উপর একটা প্রশিক্ষণ দিয়ে যান স্যার। এই যে আপনি যে প্রশিক্ষণটা দিলেন স্যার, এটাও তো অন কাইন্ডস অফ স্যার, আপনাকে যখন আমরা অনারিয়াম বা সম্মানী দিব স্যার, এই সম্মানের ক্ষেত্রে ভ্যাট আছে স্যার, অ্যাপ্লিকেবল হবে? হ্যাঁ, এগুলো সবগুলো ভ্যাট হচ্ছে। এগুলো আমি যেটা বলছি হচ্ছে ডিরেক্টর, যারা কোম্পানির পরিচালক, কি ডিরেক্টর, পরিচালক। কোম্পানির ডিরেক্টর। কোম্পানি যারা ডিরেক্টর, ডিরেক্টর দুই ক্যাটাগরির থাকে। একটা হলো ফুল টাইম সময় দেয়, যেমন এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাডমিন ডিরেক্টর, ফিনান্স ডিরেক্টর, এরা কোম্পানিতে এমপ্লয়ীদের মতো সারা দিন রাত সময় দেয়, তাই না? এর এক ধরনের, কারণ এটা সার্ভিস দিচ্ছে হচ্ছে এমপ্লয়ির মতো করে। আর আরেকটা হচ্ছে কোম্পানির ওনারদের মধ্য থেকে বোর্ড অফ ডিরেক্টর, যারা বোর্ডের মিটিং এ আসেন, মাসে একটা বা 2 মাসে একটা মিটিং হয়, মিটিং এ জয়েন করেন, ওই মিটিং এর জন্য একটা তারা অনারিয়াম পান, 10,000, 15,000 এরকম। তাহলে যারা ওই বোর্ড মিটিং এ জয়েন করেন তাদের ওই মিটিং এর জন্য যে অনারিয়াম পান সেটার উপর ভ্যাট হবে। কিন্তু যারা এমপ্লয়ীদের মতো সার্ভিস দিচ্ছেন ডিরেক্টর হিসেবে, তাদের যে অনারিয়াম, তাদের যে স্যালারি, সেটা উপর ভ্যাট হবে না। কথা বুঝতে পারছি কিনা? ওকে। তারপর হচ্ছে আপনি মনে করেন ছবি আঁকেন, গান করেন, কিন্তু আপনি এটা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে গান করেন কিন্তু কোনো টাকা নেন না, কমার্শিয়াল বেসিসে না, তাহলে সেটা ইকোনমিক অ্যাক্টিভিটি হবে না। ঠিক আছে? এছাড়া হলো গভর্নমেন্ট যদি কোনো কমার্শিয়াল মোটিভ ছাড়া কোনো কাজ করে, সেগুলা ইকোনমিক অ্যাক্টিভিটির আওতায় পড়বে না। এটা হলো এখানে ডেফিনিশনটা আছে। তারপর সাপ্লাই গুডস এতটা ইম্পর্টেন্ট না এগুলো। টাইম অফ সাপ্লাই, সাপ্লাই বলতে কি বোঝায়? টাইম অফ সাপ্লাই, কখন সাপ্লাইটা হয়েছে। গুডস যদি হয় তাহলে আপনি যখন তার গুডসটা কি করলেন, তাকে পজেশন দিয়ে দিলেন, এটার অধিকার দিয়ে দিলেন, অথবা তার কাছে গুডসটা ট্রান্সফার করলেন ফিজিক্যালি। যেমন আমরা যদি ইয়ে হয় কি বলে সফটওয়্যার হয়, সেগুলোর ক্ষেত্রে কি ফিজিক্যালি কোনো কিছু আমরা হ্যান্ড ওভার করি স্যার? করি না, তাকে শুধু রাইটস দেই, তাকে একটা কি দেই, একটা পাসওয়ার্ড দেই, যেটা দিয়ে ওই লিংকে ঢুকে সে সফটওয়্যারটা কি করতে পারে, ইনস্টল করে নিতে পারে, তাই না? জি স্যার। এরপরে বলছে যে এখানে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হলো আমরা যদি একটা গুডস মনে করেন 100 টাকায় বিক্রি করছি, কত টাকা বিক্রি করছি ভ্যাট ছাড়া? কত? 100 টাকা। 15% ভ্যাট সহ, 15% ভ্যাট হলে কত? 15 টাকা আসবে। তাহলে ভ্যাট সহ কত টাকা বিক্রি করতেছি? 115 টাকা। 115 টাকা। তাহলে 100 টাকা প্লাস 15 টাকা ইকুয়াল 115 টাকা। তিনটা ফিগার, কয়টা ফিগার? 3টে ফিগার। তাহলে এই সকল প্রকার
ট্যাক্স হারা যে মূল্য 100 টাকা, এটাকে বলে হচ্ছে ভ্যালু অফ সাপ্লাই। এটাকে কি বলে? বেল অফ সাপ্লাই, এটাকে বলে ভ্যালু অফ সাপ্লাই, বাংলায় বলে সরবরাহ মূল্য। বাংলায় কি বলে? সরবরাহ মূল্য। আর ওই ভ্যাট সহ যে মূল্য বা এসডি সহ মূল্য, ভ্যাট এসডি সহ মূল্য, কর সহ মূল্য যেটা, সেটাকে বলে কনসিডারেশন। সেটাকে কি বলে? কনসিডারেশন। ভুলে গেলে এরকম 100 টাকা হচ্ছে আমাদের বিল অফ সাপ্লাই, 115 টাকা যেটা, সেটা হচ্ছে কি কনসিডারেশন। কনসিডারেশন মানে সকল ট্যাক্স ট্যাক্স মিলায় যত টাকা, ট্যাক্স সহ মূল্যকে বলে কনসিডারেশন, ট্যাক্স ছাড়া মূল্যকে কি বলে? বেল অফ সাপ্লাই। বিল অফ সাপ্লাই বা সরবরাহ মূল্য। এখন কথা হলো, আপনার একটা প্রোডাক্ট মনে করেন 1000 টাকা মূল্য, নর্মাল রেগুলার প্রাইস কত? 1000। তার সাথে আপনি 15% ভ্যাট যোগ করে 1150 টাকা বিক্রি করেন রেগুলারলি। কত টাকা বিক্রি করেন? 1000 প্লাস 15% ভ্যাট, 1150 টাকা বিক্রি করেন। ক্লিয়ার? এখন আপনি বছরে একবার মনে করলেন যে, চিন্তা করলেন যে না, জানুয়ারি মাসে আমরা 10% ডিসকাউন্ট দিব। কি দিব? 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট দিলে তাহলে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিংটা কি হবে, সেক্ষেত্রে ভ্যাটটা কি হবে, কে বলতে পারবেন? সেই ক্ষেত্রে যেটা হবে, ওই যে কর ছাড়া মূল্য যে 1000 টাকা আছে, 1000 টাকা থেকে প্রথমে 10% বাদ দিবেন, তাহলে কত টাকা আসবে স্যার? 900 টাকা। 900 টাকা। তারপর এই ডিসকাউন্ট বাদ দেওয়ার পর যে টাকাটা আসলো 900 টাকা, সেই 900 টাকার উপর ভ্যাট ক্যালকুলেশন করবেন। কথা বুঝতে পারছি? 900 টাকা কি তাহলে স্যার বেল অফ সাপ্লাই হবে? রাইট। ডিসকাউন্টটা মাইনাস করার পর ভ্যালু অফ সাপ্লাই পাওয়া যাবে। ঠিক আছে? 900 টাকার উপরে স্যার 15% হবে না? তার মানে হচ্ছে ডিসকাউন্টের উপর ভ্যাট হবে না। কথা বুঝতে পারছি কিনা? জি স্যার। ইনপুট বলতে কি বুঝি? বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, এর বাইরে থেকে যদি কোনো কিছু বাংলাদেশে নিয়ে আসা হয় সেটাকে ইম্পোর্ট বলে, আর বাংলাদেশের বাইরে যদি পাঠানো হয় সেটাকে কি বলে? এক্সপোর্ট। এক্সপোর্ট বলে। তবে ডিম এক্সপোর্টকেও এক্সপোর্ট হিসেবে কনসিডার করি। ডিম এক্সপোর্ট কি? সে আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আপনি সুইজারল্যান্ডে টি শার্ট এক্সপোর্ট করেন, আপনি হচ্ছে ডিরেক্ট এক্সপোর্টার। কিন্তু এই টি শার্ট এক্সপোর্ট করার জন্য, টি শার্ট তৈরি করার জন্য আপনার যেই ফেব্রিক্স বা অ্যাক্সেসরিজ গুলো আপনি ইউজ করেন, সেগুলো আপনি লোকালি অন্য একটা কোম্পানি থেকে এলসির মাধ্যমে ফরেন কারেন্সিতে পারচেজ করেন। ওকে? তাহলে ওই যে লোকাল কোম্পানিটা আপনার কাছে যেই র মেটেরিয়ালস গুলো সাপ্লাই দিল এলসির মাধ্যমে ফরেন কারেন্সিতে, সেই সাপ্লাইটাকে যেহেতু এটা ইউজ হয়ে আলটিমেটলি ফিনিশ গুডটা বাইরে চলে যাচ্ছে, তাহলে আপনার কোম্পানি করছে ডিরেক্ট এক্সপোর্ট, আর যেই র মেটেরিয়ালস আপনার কাছে সাপ্লাই দিচ্ছে তারটা হবে ডিমড এক্সপোর্ট। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। তার আর একটু যদি বলতেন স্যার ক্লিয়ার। কোথায় সমস্যা বলেন, তাহলে বুঝতে পারবো। মানে স্যার আমি আমি মনে করেন স্যার, আমি একটা গার্মেন্টস, মানে আমার একটা গার্মেন্টস কোম্পানি আছে। তো আমি মনে করেন একটা শার্ট মানে তৈরি করে আমি হচ্ছে বাইরে সেল করি। তাহলে শার্টের জন্য আমার যে অ্যাক্সেসরিজ গুলো লাগবে স্যার, সেইটা যে প্রোভাইড করবে, সেই ক্ষেত্রেও হচ্ছে ট্যাক্স ভ্যাট এক্সাম্পটেড স্যার, বিষয়টা এরকম? আমি কি এত যে আলোচনা করছি এখানে কোথাও ব্যাড এক্সাম্পল শব্দ ব্যবহার করছি? না স্যার। আমি বলছি এক্সপোর্ট আর ডিম, ডিরেক্ট এক্সপোর্ট আর ডিম এক্সপোর্ট। এখানে এক্সাম্পটেড শব্দ করতে আসলো? হ্যাঁ মিস্টার অনুপ, স্যার স্যার আমার মাথায় ছিল যে এক্সপোর্টের তো স্যার সাধারণত মাথা এই বাদ দেন না, VAT আমি কি স্যার। কোনো জি স্যার। এক্সাম্পটেড শব্দ ব্যবহার করেছি? স্যার করেন নাই স্যার, ঠিক আছে। তাহলে আপনি কেন উল্টা পাল্টা বলে সবাইকে আবার অন্য কিছু মাথায় দিচ্ছেন? সিম্পল হলো, যিনি টি শার্ট দেশের বাইরে এক্সপোর্ট করতেছেন তিনি হচ্ছে ডিরেক্ট এক্সপোর্টার, আর তিনি টি শার্ট তৈরি করার জন্য যে র মেটেরিয়ালস গুলো লাগে লোকালি অন্য কোম্পানির কাছ থেকে এলসির মাধ্যমে ফরেন কারেন্সিতে যদি কিনেন, তাহলে যিনি লোকালি সাপ্লাই দিলেন তাকে ডিম এক্সপোর্টার হিসেবে কনসিডার করবে। সিম্পল, আমি এই কথাটা বললাম। কোথায় এর মধ্যে এক্সাম্পশন আসলো, কোথায় কি আসলো, আমি তো বুঝলাম না কিছু। এখন কি মাথা ঢুকছে না এখনো ঢুকে নাই? স্যার ঢুকছে স্যার। ঢুকছে। নিজের ভুল ধারণা আরেকজনের মাথায় দিয়ে আরেকজনের মাথা নষ্ট করার কোনো দরকার আছে? ওকে, আচ্ছা। এই যে টি শার্ট
তৈরি করবেন আপনি, টি শার্ট তৈরি করার জন্য র মেটেরিয়ালস কি লাগে বলেন তো? একটা টি শার্ট তৈরি করতে কি লাগে? হুম একটা সুতা লাগে। টি শার্ট তৈরি করতে ফেব্রিক্স লাগবে, কাপড় লাগবে, তাই না? বাটন লাগবে, এই এটা কি বলে, জিপার লাগবে, তারপর ইয়ে লাগবে, কি বলে, স্টিকার লাগবে, তাই না? বিভিন্ন অ্যাক্সেসরিজ গুলো লাগবে। তাহলে এই ফিনিশ গুড তৈরি করার জন্য যেসব র মেটেরিয়ালস গুলা ইউজ করি বা যেসব জিনিসপত্র ফিনিশ গুড তৈরি করার জন্য সরাসরি ব্যবহার হয়, সেগুলোকে আমরা উপকরণ বা ইংলিশে ইনপুট বলি, রাইট? নর্মালি আমরা একটা ফিনিশ গুড তৈরি করার জন্য যা যা লাগে সেটাকে ইনপুট হিসেবেই কনসিডার করি, এটাই স্বাভাবিক। কিন্তু ভ্যাট আইনে বলছে যে এই নিচে যে লাল কালি দেওয়া আছে এ থেকে এফ পর্যন্ত, এগুলাকে তারা কি হিসেবে কনসিডার করবে না, উপকরণ হিসেবে কনসিডার করবে না, ইনপুট হিসেবে কনসিডার করবে না। ইনপুট হিসেবে কনসিডার তারা কি করবে? র মেটেরিয়ালস কে করবে, ল্যাবরেটরি রিয়েজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, সাবস্টেন্স, ফুয়েল কে, প্যাকিং ম্যাটেরিয়ালস, সার্ভিস, মেশিনারিজ এন্ড স্পেয়ার কে করবে। কিন্তু এই যে নিচের যে 5টা ক্যাটাগরি, এগুলোকে করবে না। এগুলাকে যদি আমরা সহজে মনে রাখি, সেটা হলো কোন ধরনের ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং কোন ধরনের কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কে কি করবে না, ইনপুট হিসেবে কনসিডার করবে না। এই যে আমরা ফ্যাক্টরিতে যে শ্রমিকরা কাজ করে, শ্রমিকের বেতন, এই যে লেবার, এটাকেও তারা কি করে না, ইনপুট হিসেবে কনসিডার করে না। ল্যান্ড, স্ট্রাকচার, অফিস ইকুইপমেন্ট, ফার্নিচার, এগুলো সবগুলা তার হচ্ছে কি আপনার স্ট্রাকচার, ডিজাইন, লিজ, তারপর হচ্ছে ভাড়া, এন্টারটেনমেন্ট, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে মূল কথা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর এর বাইরে হচ্ছে লেবার, এগুলাকে কি হিসেবে কনসিডার করে না, ইনপুট হিসেবে কনসিডার করে না। ইনপুট হিসেবে কনসিডার করলে কি আর না করলে কি? কারণ হচ্ছে এই যে আমরা শুরুর দিকে আজকে দেখছিলাম যে বিক্রি সময় যে ভ্যাটটা হচ্ছে, তার থেকে কেনার সময় ভ্যাটটা মাইনাস করে বাকি ভ্যাটটা পেমেন্ট করছি, ওই 18 টাকা থেকে 15 টাকা বাদ দিয়ে 3 টাকা, এটা বুঝেছিলাম না স্যার? এই জি জি স্যার। ইনপুটের মধ্যে, যদি ইনপুটের মধ্যে পড়ে, তাহলে উপকরণ হিসেবে যেগুলো কনসিডার হবে, তাহলে আমি বিক্রি করার সময় যে ভ্যাট আসবে, সেইখান থেকে এই ইনপুটের আওতায় যেগুলো কিনেছি সেগুলোর উপর ভ্যাট, কিনার ভ্যাটটা আমি বিক্রির ভ্যাট থেকে মাইনাস করে বাকি ভ্যাটটা দিতে পারবো। তার মানে কিনার ভ্যাটটা বেনিফিট নিতে পারবো, রাইট? ইনপুট গুলা কেনার সময় যে ভ্যাটটা দিয়েছি সে ভ্যাটটা রিবেট নিতে পারবো, বেনিফিট নিতে পারবো। এই জন্যই এই ইনপুটের ডেফিনিশনটা এত জরুরি। এই দেখেন ইনপুট ট্যাক্স এর মধ্যে অ্যাডভান্স ট্যাক্স আছে নাই? কারণ অ্যাডভান্স ট্যাক্স কোনো ট্যাক্স না, তাই তো? তাহলে আউটপুট ট্যাক্স হচ্ছে বিক্রির উপর যে ট্যাক্স, সেটাকে আমরা সেলস এর সময় যে ভ্যাটটা, সেটাকে আমরা বলি আউটপুট ট্যাক্স। আর আমরা যখন কোনো কিছু কিনি, যেটা উপকরণ হিসেবে ব্যবহার করি, সেগুলাকে আমরা ইনপুট বলি। ইনপুটের উপর যে ট্যাক্সটা দেই সেটাকে আমরা ইনপুট ট্যাক্স বলি। ওকে, প্রত্যেকটা ট্যাক্স পিরিয়ড পরে আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হয়। যারা ভ্যাটের আওতায় রেজিস্টার্ড, তাদের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ক্যালেন্ডার মান্থ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে 12টা মাস হচ্ছে তাদের জন্য ক্যালেন্ডার মান্থ, হচ্ছে তাদের জন্য ট্যাক্স পিরিয়ড। আর যারা টার্নওভার ট্যাক্সের আওতায়, তাদের হচ্ছে কোয়ার্টার, প্রতি 3 মাস অন্তর অন্তর কোয়ার্টার হয়। জানুয়ারি টু মার্চ, এপ্রিল টু জুন, এভাবে 3 মাস হচ্ছে তাদের জন্য এক একটা ট্যাক্স পিরিয়ড, কর মেয়াদ। হ্যাঁ, তবে এবছর একটা নতুন এডিশন আসছে 3 ধরনের সার্ভিসের ক্ষেত্রে। কি কি? যারা কনস্ট্রাকশন বিজনেস করে, যারা প্রকিউরমেন্ট প্রোভাইডার, যারা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর বিজনেস করে, এদের ক্ষেত্রে, এরা যদি এই 3 ধরনের বিজনেস যারা করে, তাদের ক্ষেত্রে বছরে 2বার, 30শে জুন একবার, 31শে ডিসেম্বর, তাহলে বছরে 2বার হচ্ছে তাদের জন্য কি 6 মাস 6 মাস করে হচ্ছে তাদের জন্য ট্যাক্স পিরিয়ড। তাহলে 6 মাস 6 মাস করে কাদের জন্য ট্যাক্স পিরিয়ড হবে স্যার? যারা কনস্ট্রাকশন বিজনেস করে, যারা প্রকিউরমেন্ট প্রোভাইডার, যারা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর ব্যবসা করে, তাই না? ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্সি যারা আছে তারা, এই 3 ধরনের ব্যবসার ক্ষেত্রে 6 মাস 6 মাস হবে ট্যাক্স পিরিয়ড। কিন্তু যদি এই 3 ধরনের ব্যবসা করে, কিন্তু তারা যদি
উইথহোল্ডিং এন্টিটি হয়, তাদের যদি এট সোর্সে ভ্যাট কাটার জন্য অথরিটি থাকে তাহলে নর্মাল। তাহলে এই তিন ধরনের ব্যবসা করবে কিন্তু সে উইথহোল্ডিং এন্টিটি হবে না। এরকম যদি হয় তাহলে তার জন্য 6 মাস হচ্ছে ট্যাক্স পিরিয়ড। কিন্তু যদি উইথহোল্ডিং এন্টিটি হয়, মনে করেন একটা কোম্পানি কনস্ট্রাকশন বিজনেস করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই নর্মাল ক্যালেন্ডার মান্থই হবে। কিন্তু যদি সে কোম্পানি না হয়ে প্রপার্টিশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম, এই প্রপার্টিশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম কি স্যার উইথহোল্ডিং এন্টিটি? এর ভ্যাট কাটার জন্য অথরিটি তারা? জি স্যার। না স্যার। নর্মালি না, নর্মালি না। তাহলে প্রাইমারি স্কুল উইথহোল্ডিং এন্ট্রি না। এখানে যারা মনে করেন প্রপার্টিশিপ বিজনেস করে, সে যদি প্রকিউরমেন্ট প্রপার্টি হিসেবে ব্যবসা করে, তাহলে তার জন্য ট্যাক্স পিরিয়ড কি হবে? 6 মান্থ। তার জন্য ট্যাক্স পিরিয়ড কি হবে? 6 মান্থ। আপনি একটা প্রপার্টিশিপ লাইসেন্স আছে, আপনি কনস্ট্রাকশন ব্যবসা করেন, আপনার ট্যাক্স পিরিয়ড 6 মান্থ। আপনি একটা কোম্পানি কনস্ট্রাকশন বিজনেস করেন, আপনার ট্যাক্স পিরিয়ড হচ্ছে এক একটা মান্থ, 6 মান্থ না। ঠিক আছে? এই বছর আরেকটা চেঞ্জ আসছে, সেটা হলো ওই টার্নওভার ট্যাক্স অ্যানলিস্টমেন্টের জন্য যে লিমিট আর ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য। আগে যেটা ছিল 50 লাখ টাকা উপরে আর 3 কোটি পর্যন্ত হলে টার্নওভার ট্যাক্সের আওতায় অ্যানলিস্টমেন্ট করতে হইতো, আর 3 কোটি টাকার উপর হলে ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া লাগতো। এটা এবছর চেঞ্জ করে টার্নওভারের জন্য করছে 30 লাখ থেকে 50 লাখ, আর ভ্যাট রেজিস্ট্রেশন হচ্ছে 50 লাখ টাকার উপরে গেলে ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া লাগবে। লিমিটটা অনেক কমাই দিছে, তাই না? তার মানে এখানে ভ্যাট রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক বেড়ে যাবে। 3 কোটি থেকে কততে নিয়ে আসছে? 50 লাখে নিয়ে আসছে, 1 লাখে। এরপর বলছে যে অ্যাডজাস্টমেন্ট। মনে করেন আমরা যদি অ্যাকাউন্টিং নাও বুঝি, মানে কারোর সাথে আপনি একটা কথা বলছেন, কথা বলার সময় হয়তো কিছু একটা বলে ফেলছেন যেটা বলা ঠিক হয় নাই, তাহলে আমরা কি করি? তাহলে আমাদের ওই কথাটা একটু অ্যাডজাস্টমেন্ট করি, তাই না? সমন্বয় করি, তাকে সরি বলি, তাই তো স্যার? জি স্যার। তাহলে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোনো একটা ট্রানজাকশন ঘটেছে, ঘটার পর যদি মনে হয় যে না ওই মূল যে ট্রানজাকশন, সেই ট্রানজাকশনে কোনো পরিবর্তন আসছে, কি আসছে? স্যার চেঞ্জ, কোনো পরিবর্তন। পরিবর্তন আসছে, তাহলে তখন অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হয়। যদি এক্সাম্পল দেই, আপনি সেলস করছেন, 1 লাখ পিস ডেলিভারি দিচ্ছেন, সেখান থেকে 10,000 পিস ফেরত আসছে, তাহলে আপনি সেলস দেখাইছেন 1 লাখ পিস, ফেরত আসছে 10,000 পিস, তাহলে সেলস কি আর 1 লাখ পিস আছে না কমে গেছে? না স্যার, কমে গেছে। তাহলে 1 লাখ তো সেলস দেখাইছেন, তাহলে 10,000 কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট নিতে হবে, তাই না? অ্যাডজাস্টমেন্ট ইয়েস নিলে স্যার। এটা 1 লাখ থেকে 10,000 বাদ দিয়ে 90,000 আসবে, তাই তো? তাহলে তাহলে মূল যেই ঘটনা ছিল সেই ঘটনার মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট নিতে হবে, রাইট? আর অ্যাডজাস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে যদি এমন হয় যে অ্যাডজাস্টমেন্ট নেওয়ার কারণে ভ্যাটের লায়াবিলিটি বাড়ে, তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ভ্যাটের লায়াবিলিটি যদি কমে তাহলে ডিক্রিজিং। মনে করেন আপনার সেলস কমলো, তাহলে কি ভ্যাট বাড়বে না কমবে স্যার? আপনি 10 লাখ টাকা সেলস করছিলেন, এটার উপর ভ্যাট দিচ্ছেন 15%, 1,50,000। হ্যাঁ, এখন সেখান থেকে 2 লাখ টাকার সেলস ফেরত আসছে, তাহলে আপনার সেলস কি 10 লাখ আছে না এখন 8 লাখ হয়ে গেছে, 2 লাখ কমে? স্যার 8 লাখ হয়ে গেছে, ভ্যাটও কমবে। তাহলে ভ্যাটও কমবে। তাহলে সেলস রিটার্ন হইলে ভ্যাট কমে, সেই জন্য ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়। কি হয় সেই জন্য? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ভ্যাট লাইবিলিটি ডিক্রিজিং কমতেছে, এই জন্য ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। যদি ভ্যাট বাড়ে তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার? যে অ্যাডজাস্টমেন্টের ইয়েস স্যার। কারণে ভ্যাট কমবে সেটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যে অ্যাডজাস্টমেন্টের কারণে ভ্যাট বাড়বে সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। মনে থাকবে স্যার? জি স্যার। আচ্ছা, আমরা নরমালি সেকেন্ড হ্যান্ড গুডস বলতে কি বুঝি? যে আমি একটা মোবাইল কিনে আনলাম, আনার পর এটা আবার আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, তাই না? আমি কয়েকদিন রাখলাম, রেখে বিক্রি করে দিলাম, অথবা ইউজই করি নাই কিন্তু আরেকজনের কাছে বিক্রি করছি, তাহলে এটা কি হবে? সেকেন্ড হ্যান্ড হয়ে গেল, তাই না? সেকেন্ড হ্যান্ড গুডস, এটা আমরা নরমালি যা বুঝি তাই। কিন্তু ভ্যাট আইনে বলছে কিছু জিনিস আছে যেগুলো কখনোই সেকেন্ড হ্যান্ড হবে না, যেগুলো কখনোই সেকেন্ড হ্যান্ড হবে না। কিছু দামি মেটাল আছে আর কিছু দামি পাথর আছে। কি কি? যেমন দেখেন গোল্ড, সিলভার, প্লাটিনাম,
তারপর হচ্ছে ডায়মন্ড, রুবি, ইমারেল, সাফায়ার, এগুলা যত দামি পাথর আর দামি কি, মূল কথা হলো এগুলো সবগুলো হচ্ছে অর্নামেন্টস, তাই না? হুম। তাহলে এগুলা দামি পাথর এবং মেটাল যেগুলো আছে সেগুলা সেকেন্ড হ্যান্ড গুডস হিসেবে কি হবে না, কনসিডার কাউন্ট হবে না। কাউন্ট হবে না, রাইট, কনসিডার হবে না। এরপরে ভ্যাট উইথহোল্ডিং এর এটা আমরা যখন বিডিসির আসরে পড়বো সেখানে আরো ডিটেলস পড়বো, এটা আপাতত না পড়লেও চলবে। আচ্ছা, সেন্ট্রাল রেজিস্ট্রেশন এটা হলো এই যে মনে করেন সারা বাংলাদেশে ওয়ালটনের শোরুম আছে না স্যার, আছে কিনা? জি স্যার। তাহলে ওয়ালটনের একটা ফ্যাক্টরি আছে, তার বিভিন্ন জায়গায় ওয়্যার হাউস আছে, ডিভিশনাল শহরে তার গোডাউন আছে, বিভিন্ন জায়গায় তার শোরুম আছে, তাহলে অনেকগুলো বিজনেস প্রতিষ্ঠান, তাই না? কোম্পানি কিন্তু একটাই, কোম্পানি কি একটাই। একটাই, তাহলে তার বিজনেস প্লেস অনেকগুলা। তাহলে এরকম যদি কেউ হয় যাদের একের অধিক বিজনেস প্লেস থেকে সে ব্যবসাটা পরিচালনা করে, তাহলে সে যদি আইডেন্টিক্যাল বা সিমিলার গুডস সাপ্লাই করে, আইডেন্টিক্যাল বা সিমিলার গুডস সমজাতীয় পণ্য, বা আইডেন্টিক্যালের বাংলা কি বলে? হুম, আইডেন্টিক্যাল বাংলা কি বলা যাবে? স্যার একই বা সমজাতীয় স্যার, হ্যাঁ, একই বা সমজাতীয়, আইডেন্টিক্যাল। আচ্ছা। তো এই আইডেন্টিক্যাল অর সিমিলার গুড যদি সে একের অধিক স্পেস থেকে সাপ্লাই দেয় এবং এটার অ্যাকাউন্টিংটা যদি ভ্যাটের বুকস অফ অ্যাকাউন্ট যদি সে কি করে সেন্ট্রালি সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করে, তাহলে সে তার যে সারা বাংলাদেশে 1200 মনে করেন শোরুম আছে, সবগুলোর জন্য আলাদা আলাদা করে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে না, সবগুলো মিলে সে সেন্ট্রালি একটা নিলেই হবে। কি নিতে পারবে? একটা রেজিস্ট্রেশন নিলে হবে। তাহলে এটাকে বলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন। মানে একের অধিক বিজনেস প্লেস থাকবে, কোম্পানি একটা, সেক্ষেত্রে সে একটা রেজিস্ট্রেশন নিতে পারবে, সেটাকে বলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন। সেটাকে কি বলে? সেন্ট্রাল রেজিস্ট্রেশন, কেন্দ্রীয় নিবন্ধন। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে শর্ত হচ্ছে অভিন্ন বা সমজাতীয় পণ্য সাপ্লাই দিতে হবে এক বা একের অধিক স্পেস থেকে, এবং বুকস অফ অ্যাকাউন্টস সেন্ট্রালি সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে হবে, তাহলে সে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে। নইলে প্রত্যেকটা বিজনেস প্লেসের জন্য আলাদা আলাদা করে কি নেওয়া লাগবে? বিল নেওয়া লাগবে। বিল নেওয়া লাগবে। আচ্ছা, আমরা যখন সেলস রিটার্ন হয়, সেলস রিটার্ন হইলে একটা ক্রেডিট নোট ইস্যু হয়। কি হয়? একটা ক্রেডিট নোট, যে অ্যাকাউন্টিং এর ভাষায় একটা ক্রেডিট নোট হয়। আর ক্রেডিট নোট হইলে তাহলে সেলস ফেরত আসলে কি হয়? ভ্যাট বাড়ে না কমে স্যার? কমে। কমে। তাহলে ভ্যাট কমলে সেজন্য ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তাহলে ক্রেডিট নোট হলে কি হবে? ডিক্রিজ অ্যাডজাস্টমেন্ট। আর যদি ডেবিট নোট হয় উল্টাটা, সেলস বাড়বে, তাহলে কি হবে? ইনক্রিজিং ভ্যাট স্যার। বাড়বে, ইনক্রিজিং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট, রাইট। বাকি যা আছে এগুলো এখন আমাদের, আচ্ছা, বিল অফ সাপ্লাই এটা আগামী ক্লাসে আমরা দেখাই দিব, এখানে আর তেমন কিছু নাই। হ্যাঁ, এটুক পর্যন্ত হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আমরা কারো যদি কোনো কোশ্চেন থাকে আজকের আলোচনার মধ্যে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। সে কারো কোনো জানার কিছু আজকের আলোচনার মধ্যে? আছে স্যার? স্যার ওই ক্ষমা করবেন স্যার, আমি স্যার জি, প্রথমে বলেন। 5-10 মিনিট পরে আসছি তো স্যার। তা আমাদের স্যার এই যে ক্লাসের মধ্যে মানে আমরা যে 8টা ক্লাস করবো স্যার, এর মধ্যে কি আমাদের A to Z বলা হয়েছে যে ভ্যাটের প্র্যাকটিক্যাল সবকিছুই জানানো হবে আর কি স্যার? আমরা কি স্যার ওই যে 9.1 যেটা মানে ভ্যাটের রিটার্ন, এটা তো প্র্যাকটিক্যালি দেখবো স্যার, দেখতে পারবো আর কি কিভাবে কোথায় কি পূরণ হচ্ছে স্যার, মানে জাস্ট জানার জন্য স্যার, এটা কি? আপনি আমার সাথে থাকেন, থাকা হ্যাঁ, শেষ হয়ে গেলে আপনার আর জি স্যার। কিছু বাকি থাকবে না, ঠিক আছে স্যার? না স্যার, এটা আপনার কাছে আসছি স্যার, এটা বড় আশা নিয়ে স্যার। আশা করি স্যার এটা অবশ্যই সফল হবো স্যার কি। হুম, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। জি, আমরা যেটা করব আজকের ম্যাটেরিয়ালস গুলা, ওই এসআর গুলা এবং শিডিউল গুলা আপনাদেরকে ইমেইলে পাঠাবো। এখানে আমার কাছে সবারই ইমেল অ্যাড্রেস গুলো তোলা আছে, শুধুমাত্র মনে হয় জাকি এন্টারপ্রাইজের 2-3 জনের গুলো আমার, ওনারা গুগল ফর্ম ফিল আপ করেন নাই, সেজন্য তোলা হয় নাই। তো আপনারা একটু যদি গুগল স্যার ফর্মটা আমি ফিল আপ আপনি হোয়াটসঅ্যাপে স্যার দিয়ে দিয়েছিলাম আপনাকে স্যার। দিয়েছেন, কোনো অসুবিধা না, আমাদের রেকর্ড থাকা লাগবে। আপনারা
আপনি যেহেতু ঢাকার বাইরে ছিলেন সেজন্য সেটা অ্যালাউ করছে ক্লাসের জন্য। আপনি এটা ঢাকা যেহেতু আসছেন, আজকে রাতে অথবা কালকে সকালে কি করবেন, ফিল আপ করে দিবেন। ফর্মটা পূরণ করে দেবো। ওকে জি, স্যার। ফিল আপ করে দিলে আমরা ওই ইমেল অ্যাড্রেসে আপনাদের সকল ম্যাটেরিয়ালস গুলো পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার? ওকে স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি। আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার। এখন আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আপনারা তো আগে পড়াশোনা করছেন, কাজ করছেন, অনেক কিছু করছেন। আজকে যে প্রথম ক্লাসটা আলোচনা হলো, এতে কি কারো কোনো ভ্যালু এডিশন হয়েছে, কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে, উপকারে আসছে স্যার কারো কোনো? স্যার অবশ্যই। সত্যি কথা বলি জি স্যার। স্যার, হয়েছে। জি, স্যার আমি বলেন। একটু সত্যি কথা বলি স্যার, আমি রিসেন্টলি স্যার ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার হচ্ছে মাস্টার্স অফ প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ে করেছি। আর সিএ তো আমার মানে পার্ট ওয়ানের হচ্ছে স্যার 6টা পাস করে, একটা ডিউ আছে স্যার। তো জি, আমি স্যার এই ভ্যাটটা আসলে স্যার মানে এই যে ভ্যাটের যে আইনটা স্যার, এই যে ম্যাপিংটা স্যার, এইটা সম্বন্ধে স্যার আসলে আইডিয়াটা ছিল না স্যার আমার। তো ট্যাক্সটা মোটামুটি স্যার এগুলো আইডিয়া আছে, যে ম্যাপিংটা বুঝি। কিন্তু স্যার ভ্যাটের এই যে আপনি যে ম্যাপিংটা করে দিয়েছেন স্যার, মানে এইটা আমার জন্য স্যার অ্যাকচুয়ালি একটা বড় লার্নিং হয়েছে স্যার। আমার মনে হয় আমি আর যতদিন এরকম মানে মানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে থাকবো বা ভ্যাট রিলেটেড কাজ করব, আমার এটা স্যার খুবই কাজে লাগবে স্যার। ধন্যবাদ ওকে। স্যার। আর কারো কোনো ফিডব্যাক আছে? আসসালামু আলাইকুম স্যার, আমি একটা জিনিস জিজ্ঞেস করতাম। আমার একটু ইলেকট্রিসিটির 19 বিষয় ছিল, তো তো সবকিছু আমি নোট ডাউন করতে পারিনি। এটার কি ক্লাসের রেকর্ডিংটা পাওয়া যাবে পরে, বা আমাদের আমাদের একাডেমির জন্মলগ্ন থেকে আমাদের একটাই পলিসি, আমরা কোনো রেকর্ডেড ট্রেনিং করাবো না। আচ্ছা কারণ ওইটা করলে কোনো ওইটার যে কোয়ালিটিটা সেটা থাকে না। আমাদের টার্গেট হচ্ছে যে আপনাকে ক্লাসে আমরা 100% ইকুইপ করে ছেড়ে দিব। ওকে। আচ্ছা। আর আপনাদের যে ফাইলটা ছিল, স্প্রেডশিটটা যেটা ছিল, ওটা কি থাকবে নাকি জাস্ট ওয়ান টাইম? আমরা কথা বলেছি, আপনি কথা মনে হয় শোনেন নাই। আমরা বলেছি যে আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন গুগল ফর্ম ফিল আপ করার সময়, সেই ইমেল অ্যাড্রেসে আমরা ম্যাটেরিয়ালস গুলো পাঠিয়ে দিব। আমরা বলেছি না স্যার? জি জি জি, থ্যাংক ইউ। জাস্ট কনফার্ম করলাম আমি একটু। বেশ। স্যার এই ভ্যাটের জন্য স্যার আমাদের মানে কোনো বই, মানে আইন তো আছে স্যার, আইনের মধ্যে মানে আর কি কোনো বই কোনো রেফার করবেন স্যার, যেটা ওই মানে আসলে দেখে? আমাদের যেই 8টা ক্লাসে যে আলোচনা হবে, এর জি স্যার। বাইরে উম কেউ যদি এই 8টা ক্লাস পুরোটা আমাদের বুঝে নেয়, জি স্যার, তার কোনো বইয়ের আলাদা প্রয়োজন নাই। ঠিক আছে? মানে জাস্ট আইনটা সাথে রাখবো স্যার আর কি এই। হ্যাঁ, তাদের কোনো কারোই আলাদা কোনো বইয়ের প্রয়োজন নাই, কারণ এখানে আমরা প্রত্যেকটা জিনিস এত ডিটেলস লেভেলে বুঝাই দেয়, এটা আলাদা কোনো বইয়ের প্রয়োজন নাই। ঠিক আছে? জি জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার একটা আমার একটা মানে প্র্যাকটিক্যাল বিষয়ে মানে- একটা কোশ্চেন ছিল স্যার। জি, বলেন। স্যার আমি তো হসপিটালে জব করি, তো এইখানে আমি যতটুকু জানতাম যে হসপিটালের সেলস গুলো, সেটা প্রোডাক্ট সেল কিংবা সার্ভিস সেল যেটাই হোক না কেন, সেটা নাকি ভ্যাট এক্সেম্পটেড। তো স্যার এইটা স্যার আমার আসলে ক্লিয়ার হওয়া দরকার ছিল, আসলে এক্সেম্পটেড নাকি অন্য কোনো রুলস আছে? না, এটা আগের আইনে ছিল একটা, ওই এসআরওর মাধ্যমে ওইখানে ভ্যাটের এই হসপিটাল সার্ভিসটাকে আপনাদের যে ইনকাম সেলস যেটা, হ্যাঁ, সেইটা এক্সাম্পশন দেওয়া আছে। কিন্তু এটাতে যেটা বড় প্রবলেম হসপিটাল গুলোতে, সেটা হলো দেওয়া আছে তার ইনকামটা এক্সাম্পটেড, কিন্তু তারা ওই যে যত পারচেস করতেছে খরচ হচ্ছে ওগুলোর উপর যে ভ্যাট, সেইটা সেটাও মনে করতেছে এটা দেওয়া লাগবে না, এরকম আর কি। এটা সবচেয়ে বিপদটা ঘটে ওইখানে। আপনার কিন্তু পারচেস গুলার ক্ষেত্রে খরচ যেগুলো করছেন, সেগুলোর ক্ষেত্রে এগুলোর উপর ভ্যাটের ইস্যুজ আছে, ভিডিএস এর ইস্যুজ আছে, সেগুলো তারা কমপ্লাই করে না। তারা মনে করে যে আমাদের তো এক্সাম্পটেড, আসলে তাদের তো ইনকামটা এক্সাম্পটেড, খরচগুলো তো এক্সাম্পটেড না, তাই না? তাদের আচ্ছা, ভিডিএস তার আছে। মানে স্যার আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি, ধরেন একটা ক্যাথেটার 100 টাকায় কিনে যদি 110 টাকায় সেল করি, তাহলে 10 টাকার উপর আমাদের ভ্যাট দিতে হবে, এরকম স্যার? এখানে একটু আমি কথা বলি। আপনি প্রথমে বলছেন হসপিটাল বিজনেস, তো হসপিটাল বিজনেসে কি হয়, আপনি রুগীর সেবা দিবেন, কাজে এখন বলতেছেন যে ওষুধ বিক্রির কথা বলতেছেন, দুইটা কি এক কথা স্যার? স্যার আমি দুটাই বলছিলাম আসলে তখন, যে তাই না স্যার? সার্ভিস দিচ্ছি অন্যরা প্লাস অন্যরা কি ম্যাটেরিয়াল সেল বলেন? করতেছি, দুটাই। জি জি ওনারা কি স্যার। বলেন? জি হসপিটাল হলো জি স্যার। সার্ভিস, একটা হসপিটাল সার্ভিস কি? আর একটা স্যার মানে গুড সেল স্যার। রাইট, হসপিটাল হচ্ছে সার্ভিস, তাহলে আপনার সার্ভিসটা এক্সাম্পটেড। আপনাকে কি বলছে যে আপনি ওষুধ বিক্রি করবেন, ওই কি বলে হরলিক্স বিক্রি করবেন, এটা বুস্ট বিক্রি করবেন, সেটার লাগবে না, এরকম তো বলে নাই। আপনার সার্ভিসটা, আপনার হসপিটাল সার্ভিস যেটা হসপিটাল সেবা, রোগীর সেবা, সেটা এক্সাম্পটেড। ওকে স্যার?
জি জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা মানে অফিস রিলেটেড কোশ্চেন ছিল, মানে প্র্যাকটিক্যাল আর কি। সেটা হচ্ছে স্যার আমাদের মানে প্রতিষ্ঠান ট্রেনিং দেয় আর কি। তো এই যারা পার্টিসিপেন্ট আসে তাদের স্যার আমরা একটা মানে থাকা খাওয়া বাবদ একটা স্যার অ্যামাউন্ট দিই টাকা স্যার। তো মনে করেন এটা 8,000 10,000 এরকম হয় স্যার। এই যে টাকাটা তাদের দিচ্ছি স্যার, এইটার উপরে কি কোনো ভ্যাট অ্যাপ্লিকেবল হবে কিনা? এটা তো আমার এক্সপেন্ডিচার স্যার। হুম। আপনাদের কি প্রতিষ্ঠান? স্যার আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে আমরা সার্ভিস ওরিয়েন্টেড স্যার। আমরা হচ্ছে বিভিন্ন মানে বাইরের হইতে পারে, দেশের হইতে পারে, আমরা বিভিন্ন মানে কোম্পানি বা বিভিন্ন পলিসি মেকারের সাথে কন্ট্যাক্ট করে মনে করেন আমরা এই ট্রেনিং গুলো দিয়ে থাকি আর কি স্যার। তার মানে যেরকম আপনারা স্যার এখন যেটা হচ্ছে, বিভিন্ন এখন হচ্ছে স্যার কর্পোরেটের জন্য, আপনারা হ্যাঁ বিভিন্ন কর্পোরেট হাউসের জন্য ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করেন, রাইট? স্যার কর্পোরেট হইতে পারে, এটা সিভিল সোসাইটি হইতে পারে স্যার। সিভিল সোসাইটি বলতে কি বোঝাচ্ছেন? মানে স্যার এখন যেরকম আমাদের একটা কাজ চুক্তি আছে, সেটা হচ্ছে আমরা এই ফ্যাক্ট চেক করি আর কি, ডিজিটাল ফ্যাক্ট চেক, মানে যে যে ভুয়া নিউজ গুলো হচ্ছে আর কি। হুম। মানে এই ভুয়া, এটা যে ভুয়া নিউজ, এইটা আমরা হচ্ছে ফ্যাক্ট চেক করে বের করি। এখন এইটা কিভাবে একটা লোক ফ্যাক্ট চেক করতে পারবে, এটা যেরকম আমরা ট্রেনিং এর মাধ্যমে তাদের বুঝাই যে আপনি এই ওয়েবসাইট বা এইভাবে বুঝতে পারবেন যে এই ভিডিওটা ফেক। তো এই যে যাই এই হোক, টাইপের মানে জি স্যার। এগুলো হচ্ছে আপনার ট্রেনিং সেবা বা ওই যে কোচিং সেন্টার যা বলেন, এগুলো সবগুলো ওই ক্যাটাগরিতে পড়ে, হ্যাঁ। জি স্যার। ওগুলোর উপর আপনার আপনার যেই ইনকামের উপর এটা ভ্যাট হবে, এটা তো কোনো ইস্যু নাই। ইস্যু হইলো এখন আপনি বলতে যাচ্ছেন যে যারা এখানে পার্টিসিপেন্ট আসে জি জি তাদেরকে স্যার, আপনি কি করেন? এন্টারটেইন করি স্যার। মানে তাদের স্যার আমি তাদের একটা অ্যালাউন্স দিয়ে দিই। মানে সে যে দেখা গেলো ঢাকার বাড়িতে আসতেছে, তো তার একটা খরচ আছে স্যার, সে থাকবে, আমি তো তার হোটেল সেবাটা দিচ্ছি না। তার বাবদ হুম। তারা মনে করেন স্যার আমি বললাম যে আপনি আসলে আপনাকে আমি 10,000 টাকা দিব। তো এইটাকে আমি স্যার, এইটা যে তাদের দিলাম স্যার, এটা তো আমার অনকন্সিয়াস এক্সপেন্ডিচার স্যার। তো এই ক্ষেত্রে কি এক্সপেন্ডিচারের উপর আমার ভ্যাট হবে কি, ভিডিএস হবে কিনা স্যার? এইটার ক্ষেত্রে আপনার এটাকে আপনারা যেটা করতে পারেন, এটা তাকে একটা অ্যালাউন্স হিসেবে কি, হ্যাঁ অ্যালাউন্স, হ্যাঁ, জি স্যার। অ্যালাউন্স হিসেবে তাকে টিএডিএ হিসেবে তাকে দিতে পারেন, তাই না? তো জি দিলে স্যার। সেই ক্ষেত্রে প্রত্যেকটা তার থেকে আবার এগুলো তাদের ব্যাংকিং চ্যানেলে ট্রান্সফার করবেন বা বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করবেন, রেকর্ড গুলো রাখবেন, সেগুলো হুম। ক্ষেত্রে ওগুলো আসবে না। যদি এগুলা অন্য হোটেলকে দিলেন বা অন্য কাউকে দিতেন যে এদেরকে তুমি ম্যানেজ করে হোটেলে রাখো, তাহলে তার কাছ থেকে কন্ট্রাক্টরের মাধ্যমে করতেন, তার কাছ থেকে বিডিএস ইস্যু থাকতো। কিন্তু এগুলো আপনি করতেছেন কি, এক একটা ইন্ডিভিজুয়াল পার্টিসিপেন্টকে দিচ্ছেন, রাইট? হুম। জি স্যার। সেগুলোকে আপনারা ওই অ্যালাউন্স হিসেবে রাখতে পারেন, হ্যাঁ, অ্যালাউন্স হিসেবে দিয়ে, টিএডিএ হিসেবে অ্যালাউন্স হিসেবে দিয়ে ইন্ডিভিজুয়ালি যে ব্যাংকিং, আবার তাদেরকে আবার মোবাইল ব্যাংক বা ব্যাংকিং চ্যানেল চেকের মাধ্যমে এইভাবে দিবেন আর কি, ক্যাশ না দিয়ে, হ্যাঁ। স্যার এটা মানে যদি আমি ব্যাংকিং চ্যানেল না দিই স্যার, মানে ছোট ছোট অ্যামাউন্ট তো স্যার, মনে করেন অনেক ক্ষেত্রে 2,000 দিই, অনেক এই ক্ষেত্রে তো 8,000। সেটাই তো তো বললাম সেক্ষেত্রে বাবা, কথাটা বুঝতে জি হবে তো। জি। কথাটা হলো, আপনাকে তো আমি দুইটা শব্দ বলছি, কিন্তু ব্যাংক বলি নাই, মোবাইল ব্যাংকিং ও হ্যাঁ বলছি। জি স্যার। তো 2,000 টাকা বিকাশে দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায় স্যার, জি। রকেটে দেওয়া যায় না? তো সেটা তো বলছি, আনসার তো পুরোটা শুনতে হবে, অর্ধেক শুনে ধরলে হবে? না স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি যা জানতে চাচ্ছিলাম, এই যে ব্যাংকিং চ্যানেল যেটা বলেছেন স্যার, এটা ট্যাক্সের জন্য স্যার নাকি নাকি ভ্যাট ট্যাক্স দুইটার জন্য স্যার? দুইটার জন্য। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল আসসালামু স্যার। আলাইকুম। জি জি বলেন। আপনারা ভালো থাকবেন স্যার। সিএল এর জন্য স্যার আজকের ম্যাটেরিয়ালস থেকে কি কি পড়বো, হোমওয়ার্কের জন্য স্যার, বাসার জন্য? আপনার সিএল এর জন্য কিছুই করতে হবে না, যা বলছি একটু পড়লে হবে। এরপর আমাদের যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার এই ট্রেনিংটা দিয়ে আপনার সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল, পৃথিবীর যত জায়গায় ভ্যাট আছে সব শেষ। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি ভ্যাটের তখন পিএইচডি হোল্ডার থাকবেন, সো আপনি সিএল নিয়ে টেনশন করতেছেন কেন? জি, থ্যাংক ইউ স্যার। আর ওই যে সিএল এর ভ্যাটের একটা আমরা পিডিএফ দিয়ে দিব আমি, ওটার মধ্যে হাইলাইট করা আছে কোন কোন জায়গাগুলা পড়তে হবে, কোনগুলা মনে রাখতে হবে, পরীক্ষার জন্য হাইলাইট করা আছে, ওইটা দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, এটা স্যার পড়াশোনার বাইরে স্যার। জি। স্যার এই যে এমআই এর কোর্সটা তো স্যার আমি এনরোল করছিলাম স্যার, এমআই কি স্যার ক্লাস হবে না এবার স্যার? এমআইটা ড্রপ করছি, একটা হলো সময় ম্যানেজ করতে পারছি না, আরেকটা হলো পার্টিসিপেন্ট কম। করে দেখি। পার্টিসিপেন্ট কম, তো যার কারণে এমআইটা ড্রপ করছি আর কি। আপনাকে ফোন দিয়েছিল অফিস থেকে, রাইট? জি স্যার, ফোন দিয়েছিল স্যার। আপনার বিকাশ নাম্বারটা কনফার্ম করছে, ওইখান থেকে আপনার পেমেন্টটা রিফান্ড করে দিবে, হ্যাঁ। জি স্যার। মোবাইলটা। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি জাকি এন্টারপ্রাইজের ওইটা একটা করে দিছি, আরেকটা করতেছি আর কি, ইমেল সহ। করে দেন, করে দিলে আমি কালকে সকালে ওই ইমেল অ্যাড্রেস গুলো নিয়ে সবাইকে ম্যাটেরিয়ালটা পাঠিয়ে দিব। ঠিক আছে, আপনার জন্যই শুধু ওকে ওয়েট স্যার, করলাম, নইলে রাতে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, ওকে স্যার, এখনই আমি দিয়ে দিতেছি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।